আইর হোসেন, আইর হোসেন মানে এটার উচ্চারণ কি হবে আমি বুঝতেছি না। আইর হোসেন বলেন আপনি। না ভাই, আমার কিছু বলার নাই। জাস্ট যুক্ত হইছেন জাস্ট নামটা দেখানোর জন্য ভাই? না ভাই, আমার তাইলে মাথায় নষ্ট হয়ে গেছে ভাই, কিছু বলার নাই আর ভাই। কেন নষ্ট হইলো সেটাই বলেন তাইলে? ভাই আমার বাচ্চা তিনটা, এখন আমি এইজন্য কি নষ্ট শিক্ষা হইছে? দেবো? না এই জন্য না, আমার কি শিক্ষা দেবো? আমি তো গেছি গেছি, তো আমি আমি কি শিক্ষা দেবো? আমি আসলে তাদেরকে কি ভালো ধর্ম, মানুষ, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিবেন, ভালো মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিবেন। যুক্তি দিয়ে চিন্তা করতে শিক্ষা দিবেন, যুক্তি দিয়ে যাচাই করতে শিক্ষা দিবেন। আমি তো একদিন নিজেই যুক্তিবাদী, যুক্তি ছাড়া কোনো চলে না আমার কোনো কিছু। তারপর তাহলে তো সমাজ, ভালো। যে তাহলে সমাজে, এটাই শিক্ষা দিবেন, যে তাহলে এটাই শিক্ষা দেন। যে সমাজে বসবাস করছি, যে সমাজে বড় হয়েছি, সেই সমাজ তো আমাকে গোছে নেয় না ভাই। এখন সেটা তো বাংলাদেশের সমাজে তো এরকম হইতে পারে। কিন্তু আপনি আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে কিভাবে মানুষ করবেন সেটা তো আপনার হাতে। সেটার সেটা আপনি করতে পারেন। মানে আমাকে এখন বলছে যে তো একঘরে করে দিবে, মানে সমাজে রাখবে না, এরকম ব্যাপার। আচ্ছা। তাহলে তো খুবই খারাপ ব্যাপার। কিন্তু এটা তো ভাই আমাদের কিছু করার নাই। আমরা তো নিজেরাও সংখ্যালঘু। হ্যাঁ? আপনার মতো আমরাও সংখ্যালঘু। এখন তো আমরা তো এটা কি বলবো? আপনি চেষ্টা করেন তাদের সাথে কোন রকমে আবেগ আ সাবেগ বাদ দিয়ে ভাই দিনের পথে ফেরত আসেন। দিনের পথে ফেরত আসেন। আপনার মাথায় রেসপন্সিবিলিটি আছে, ৩-৩ টা বাচ্চা আছে। ৩-৩ টা বাচ্চাকে ভালো সারভাইভ যেন করতে পারে, সমাজে যেন টিকে থাকতে পারে। এইজন্য যেটা, যেটা করা দরকার সেটা, সেটা করেন। তাহলে তো ভাই সত্য বুঝতে মিথ্যা আমার পারছেন? দ্বারা যাচাই করা হবে এরকম না। এরকম আবেগ দিয়ে চিন্তা করলে হবে না যে আপনি একটা সভ্য সমাজে থাকেন, আপনার আবেগের কোনো দাম এই সমাজের মধ্যে আছে। এরকম উল্টাপাল্টা চিন্তা করে কোনো লাভ নেই আসলে। আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ নেই। বরং বাস্তবতা স্বীকার করা শিখেন, রিয়ালিটি মানা শিখেন এবং আ বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করেন যে কোনটা আপনার নিজের জন্য এবং আপনার সন্তানের জন্য বেটার হবে আরকি। ঠিক আমি আছে তাহলে। কুকুর অনেকদিন যদি থেকেই, আপনার সাথে মানে রাস্তায় হাঁটতেছেন, কুকুর ঘেউ, ঘেউ করে, এখন যদি আপনি আবেগকে কান্দা পড়েন, আহারে এই কুকুরকে আমি এত খাওয়াইছি, ঘেউ, ঘেউ করতেছে। যাই আমি ওর সাথে একটু ঘেউ, ঘেউ করি। আচ্ছা, এই ঠিক কাজই আছে করতে আইর হবে হোসেন ভাই, ভাই। কিছু। তাহলে আপনাকে আচ্ছা, আমরা বিদায় জানাই আজকে। ভালো থাকেন তাহলে। আচ্ছা দাদা, ভালো থাকবেন। ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি। আ মোহাম্মদ রাকিব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। মোহাম্মদ হ্যালো, রাকিব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আ হচ্ছে আমার প্রশ্ন হলো আমরা কোরবানিতে এই যে কোরবানিটা চলে গেল, এই অবস্থায় মনে করেন যে লাখ, লাখ পশু কিন্তু হত্যা করা হইছে। এমনকি আমরা দৈনন্দিন জীবনেও অনেক প্রাণী হত্যা করে কিন্তু খাচ্ছি। তো ওই যে পশুগুলোকে হত্যা করে খাওয়া হচ্ছে তাদের দেখে তো কখনো মনে হয় না যে তাদের মানে মারা যাওয়ার কোনো ইচ্ছা আছে। তো তাদের এখানে অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা আপনার কি মত? হ্যাঁ, অধিকার তো লঙ্ঘন হচ্ছে। তাদের তো বেঁচে থাকার তারা তো বেঁচে থাকতে পারত। কিন্তু তাদের জীবন কেড়ে নেয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে তাদেরকে কষ্ট দেয়া হচ্ছে, তাদেরকে পেইন দেয়া হচ্ছে। এবং সবচাইতে মানে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে তাদেরকে কষ্ট দেয়া, তাদেরকে পেইন এক্সাক্টলি, দেয়া। আই থিংক আসিফ ভাই, অধিকার ইন দ্যাট সেন্স আই ডোন্ট থিংক অধিকার হরণ হচ্ছে। আপনি যদি প্রিসাইজ হতে চান, আই ডোন্ট থিংক কোনো অধিকার হরণ হচ্ছে। বাট ইয়া একটা এক্সেন্স অফ কোর্স একটা ইমোরাল কাজ তো হচ্ছে যে আম আপনি আপনার সুযোগের মানে আপনি আপনার বেটারমেন্টের জন্য ইন্টেনশনাল সাফারিং করাইতেছেন একজনকে, না একটা প্রাণীকে একটা সাফারিং এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। একটা ইমোরাল কাজ তো হচ্ছে সেটা বলা যায় আরকি। লিগ্যাল টার্মে গেলে অধিকার হরণ হচ্ছে না। আ অধিকার তাদের সেই অধিকারটা নাই। লিগ্যাল টার্মে কিন্তু আ প্রত্যেকটা আমরা যেটা নৈতিকভাবে আমরা যেটা মনে করি যে প্রত্যেক প্রাণীর তো বেঁচে থাকার, পরিবার নিয়ে বেঁচে থাকার এটা হচ্ছে মোরাল গ্রাউন্ড এ প্রত্যেক প্রাণীর তো একটা আ জন্মগত অধিকার থাকে যে আ সারভাইভ করার চেষ্টা করার বা সারভাইভ করার। এখন এইটার মোরাল গ্রাউন্ড এ এটার হয়তো এটাকে অধিকার বলা যাবে কিনা সেটাও একটু মানে কমপ্লিকেটেড আলোচনা। কিন্তু সেটা বাদ দিলাম। কিন্তু তাদেরকে তো মানে পেইন দেয়া হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাদেরকে কষ্ট দেয়া হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং সবচাইতে আপত্তিকর বিষয়টা হচ্ছে যে তাদের কষ্টটাকে উৎসব হিসেবে পালন করা হচ্ছে। তাদের কষ্টটা তাদের মানে সাফারিংস টা এটা হচ্ছে গিয়ে একটা আনন্দ উৎসবের ব্যাপার। একটা কিছু মানুষের কাছে যেটা অত্যন্ত মানে মানে অমানবিক। এইটুকু বলা যায় রাকিব ভাই বলেন। আচ্ছা, আপনি তো বিফ খান নাকি? আপনি তো মাংস খান। তাহলে আ আপনি কিভাবে প্রাণীদের অধিকার নিয়ে কথা বলতে পারেন? কারণ আপনি নিজেও তো কেন প্রাণী। আমি কেন আমি প্রাণীদের অধিকার নিয়ে কথা বলতে হলে কেন আমার
আ মানে বিফ খেলে কেন প্রাণীদের অধিকার নিয়ে কথা বলা যাবে না এই জিনিসটা তো আমি বুঝলাম না। আমি কি কোন প্রাণীকে হত্যা করছি? এরকম কোন প্রমাণ কি আপনার কাছে আছে যে আমি কোন প্রাণীকে হত্যা করেছি? বাহ! মানে আপনি তো কোন প্রাণীর মাংস খাচ্ছেন মানে তো আপনাকে অবশ্যই তাকে হত্যা করা হয়েছে। আমি হত্যা করেছি কিনা অবশ্যই হত্যা করা হয়েছে। আর আমি হত্যা করেছি সেটা তো ২ টা আসিফ ভাই আলাদা ওইটা পার্থক্য নাকি? উনি এটা বলার চেষ্টা করতেছেন না। উনি যেটা বলার চেষ্টা করতেছেন যে আ আপনি যে সাফারিং এর এগেইনস্ট এ ছিলেন, যে সাফারিং এর এগেইনস্ট এ কথা বললেন, ওই সাফারিং এর নিজেও তো ওই সাফারিং টার ইয়ে আছেন। আপনি ওই সাফারিং টার ওকে করাচ্ছেন। কিন্তু তো ফারাজ ভাই আপনি উনার কথা কারেক্ট করে দিচ্ছেন কেন? উনাকে নিজে কি উনার কথা কারেক্ট করতে দেন? আপনার কি মনে হয় ভাই উনাদের যদি ধরেন উনাদের ইয়ে করতে পারে, উনারা আগাইতে পারে এরকম করে। এট লিস্ট মানে উনাদেরটা স্ট্রং করলে এট লিস্ট লোকজন এখান থেকে দর্শকরা একটু বেটার আর্গুমেন্ট হয়তো শুনতে পারবে। কিন্তু উনাদের তো নিজেদের মাথাটা তো খাটাইতে হবে ভাই। একটা কথা যখন বলবে উনারা নিজেদের আর কত বছর ভুলটাকে ওয়েট একটু করবো আসিফ ভাই ব্যবহার নিজের করবে না মাথা ভাই? খাটানোর জন্য? আর এই কত যে বছর মানে ওয়েট করবো মানে বলেন? মাথাটাকে ইউজ না করতে, করতে তো এই মুমিন ভাইয়েরা মাথাটা ইউজ না করতে, করতে তো এটাকে অকেজো করে ফেলাইছে। মানে জং-টং ধরায় ফেলাইছে মগজের ভিতরে। এখন ভাই একটা কথা সেন্টেন্স ঠিকভাবে কইতে পারে না ইসুনা হাগা আচ্ছা মুমিন। আমি একটা জিনিস জিজ্ঞেস করি রাকিব ভাইয়া, ধরেন ফর এক্সাম্পল আপনি একজন চেইন স্মোকার, ধরে নেন হাইপোথেটিক্যাল সেন্সে আপনি একজন হুম। চেইন স্মোকার। আপনার কি আপনি যদি বলতে চান যে চেইন স্মোকিং একটা খারাপ জিনিস বা স্মোকিং একটা খারাপ জিনিস, আপনার এটার পিছনে যদি রিজনিং দেন, আপনার রিজনিং গুলো কি অটোমেটিকলি ইনভ্যালিড হয়ে যাবে জাস্ট বিকজ আপনি হচ্ছে ঈশার বিরুদ্ধে মানে আপনি একজন চেইন স্মোকার এই জন্য কি না, এটা না তা তো হবে অটোমেটিক না। তাহলে? তা হবে না। মনে করেন একজন মানে কলিমুদ্দিন ১০০ মেয়েকে ধর্ষণ করছে। এবং সে যদি বলে যে এমনকি সেও যদি বলে যে ধর্ষণ করাটা একটা বলে না খারাপ ভাই কাজ। আসিফ ইন এ সেন্স মানে আর্গুমেন্ট দেয় আরকি যে এটা একটা ধর্ষণ কেন খারাপ জিনিস। তার আর্গুমেন্ট তো ইনভ্যালিড হয়ে যাবে না জাস্ট বিকজ সে একজন দর্শক। এটার জন্য তো হ্যাঁ, আর্গুমেন্টটা মানে ইনভ্যালিড হয়ে যাবে সেই না। ব্যক্তি নিজে যদি ধর্ষক হয়েও থাকে তাতে কি তার আর্গুমেন্টটা যেই তথ্যটা সে দিছে, যে যুক্তিটা সে উপস্থাপন করছে সেইটাতে কি কোনো পরিবর্তন ঘটে? সেই যুক্তিটা কি ইনভ্যালিড হয়ে যায়? মানে ব্যক্তির উপরে কি কখনো যুক্তি নির্ভর করে? যখন মনে করেন আমি পৃথিবীর সবচাইতে ঘুষখোর, আমি পৃথিবীর সবচাইতে বড় ঘুষখোর। আমি যদি বলি ঘুষ খাওয়া জিনিসটা খারাপ, তাহলে কি অটোমেটিক আপনি বুঝে যাবেন যে এ তো নিজেই ঘুষখোর, এ কইতেছে ঘুষ খাওয়া খারাপ। তার মানে ঘুষ খাওয়াটা ভালো। না তা হয় না। কিন্তু এটা কি বিষয়টা হয়ে শুনতে যাবে? কেমন লাগে না? যে ঘুষ খাচ্ছে সে আবার ওটাকে খারাপ বলতেছে। সে কিন্তু সেটা আপনি তাকে এক খারাপই মিনিট বলতেছে কিন্তু নিজের তাকে সংশোধন বলতে এক আপনি মিনিট বলতে পারেন ভাই শুনেন রাকিব ভাই আপনি ১ মিনিট তাকে বলতে পারেন যে ভাই আপনার পজিশনটা আপনার পজিশনটা হিপোক্রিটিক্যাল কজ আপনি যেটাকে মরাল মনে করতেছেন সেটা নিজে আপহোল্ড করতেছেন না। আপনি যদি আমাকেও বলেন এটা আমিও ট্রু মেনে নিব। ভাই আমার পজিশন এখানে হিপোক্রিটিক্যাল। বাট আমার পজিশনটা যতটাই হিপোক্রিটিক্যাল থাকুক না কেন, আমি মানুষ হিসেবে যতটাই খারাপ হই না কেন যে একটা প্রাণী মেরে খাইতেছি, যতটাই খারাপ হই না কেন, আমার আর্গুমেন্ট তো ইনভ্যালিড না যে মানুষ একটা প্রাণী মেরে খাওয়া হ্যাঁ, তা এটা একটা অবশ্যই, ইমোরাল তা জিনিস। অবশ্যই। আর তারপরে আসিফ ভাই এটার সাথে যদি এটাও ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি কি দেশে থাকেন? বাংলাদেশে থাকেন? হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে থাকেন ধরেন আপনি যদি একটা ফ্যামিলি মেইনটেইন করেন এখানে আম আপনার পরিবারের সবাই অফকোর্স ধরেন আপনি একটা ডিসিশন নিলেন রাইট নাও যে আপনি ভেজিটেরিয়ান হয়ে যাবেন, আপনি এই কোনো প্রাণী মেরে খাবেন না। ফর এক্সাম্পল আপনি সেই ডিসিশনটা নিলেন। আম আপনার কি মনে হয় যে একটা বাংলাদেশে থাকা একজন লোকের কাছে মানে একটা মিডল ক্লাস লোকের কাছে নিজের জন্য আলাদা সেট অফ রান্না করা, নিজের জন্য আলাদা সেট অফ ইয়ে রাখা ধরেন প্রোডাক্ট না খেয়ে, কোনো ধরনের অ্যানিমাল প্রোডাক্ট না খেয়ে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান খাবারের উপরে টিকে থাকা, এটা খুব বেশি কনভেনিয়েন্ট নাকি এটা একটু এটা জিনিসটা মোটামুটি বেশ টাফ একটা পার্টিকুলার একটা হ্যাঁ। পার্সনের জন্য টাফ, পুরো ফ্যামিলির জন্য মোটামুটি একটু টাফ? তা ঠিক। তাহলে যারা মনে করেন যে জেনে শুনেও মাংস খাচ্ছে তারা এটা বুঝেই খাচ্ছে যে হ্যাঁ, আমি তাকে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, এটা রং, আ এটা রং। ফারাজ ভাই এটা জি। এখানে তো একটা প্রবলেম তো আছে। আমি তো মানে জি, আসিফ ভাই প্রবলেমটা আপনি হচ্ছে যেটা যে বলতে চাচ্ছিলেন ওই যে ওই পয়েন্টটা যে সেলিব্রেশন এর পয়েন্টটা এটা মনে হয় আপনি বলতে চাচ্ছেন আরকি। সবচেয়ে বড় সমস্যা যেখানে আরকি এটাই সবচাইতে হয়তোবা বড় আপনি সমস্যা হচ্ছে সেলিব্রেশন। একটা খুনকে, একটা রক্তারক্তিকে সেলিব্রেট করা হচ্ছে। আনন্দ উৎসবের মাধ্যমে খাওয়া হচ্ছে। এবং ২ নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখন এই মুসলিম সমাজে যখন এই কোরবানিটা দেয়া হচ্ছে তখন এক্সট্রিম পেইন হচ্ছে একটা মানে প্রাণীর। যেখানে ইউরোপের আইন অনুসারে কোন প্রাণীকে এমনকি মারার সময়ও এই পেইনটা দেয়া যাবে না। রাকিব সাহেব আপনি কি জানেন যে ইউরোপের আইন অনুসারে একটা প্রাণীকে হত্যা করার সময়ও আ যে পেইন দেয়া আপনি কি যাবে না? জানেন আসিফ ভাই যে কোরবানি যে পদ্ধতি রাসূলুল্লাহ শিখায় গেছেন সেই পদ্ধতিতে কোরবানি করলে গরু, ছাগল, উট, দুম্বা এদের কোনো কষ্টই হয় না। এটা কি হ্যাঁ, আপনি তাই তো জানেন? শুনছি আমি। এটা জাকির সি নায়েক বলেছিল। জাকির সি নায়েকের কথা। এক্সাক্টলি রাকিব ভাই ডোন্ট আরন্ট ইউ এগ্রি উইথ মি? আপনি কি এই পয়েন্টে আমার সাথে এগ্রি না?
হ্যাঁ, আমি শুনছি যে স্পাইনাল কর্ডটা মনে হয় কেটে যায় এই কারণে ব্রেনে স্পাইনাল কোনো কর্ড জি, কাটে না তো। জি, স্পাইনাল কর্ড কাটে না তো। গলার সামনের অংশটা কাটে। আচ্ছা আমরা জাকির নায়েকের ঠিক আছে, ভিডিওটা একটু ঠিক দেখে আছে নিই। ভাই। সো আপনি তো এখানে রং, ওখানে তো ব্যথা পাচ্ছে না, তাই তো আপনার কোনো আর পজিশন থাকে না আসলে। আচ্ছা আমরা একটু দেখি এই জিনিসটা একটু দেখে নিই যে জাকির নায়েক এই বিষয়ে কি বলেছে সেই জিনিসটা আমরা একটু দেখি। আ আপনারা একটু শুনি এখানে জাকির নায়েকের কথাটা। The Islamic method is there of prevention rather than cure. When we slaughter the animal, we do the zabiha. We cut the throat and the windpipe and the vessels of the neck without damaging the spinal cord. Otherwise, the nerve going to the heart may get severed, there may be cardiac arrest. উইথআউট হার্মিং দ্য স্পাইনাল কর্ড শুনেছেন রাকিব সাহেব? জি। স্পাইনাল কর্ডটা কাটা হয় না। গরু কুরবানির সময় স্পাইনাল কর্ডটা কাটা হয় না। এটা তো শুনেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আমরা আরো শুনি। When the spinal cord is not damaged and the vessels of the neck are slit open along with the throat and the windpipe, the heart is pumping, most of the blood flows out of the body. And people say, oh, it's so merciless. No, y'all are so mercilessly killing, it dies of pain. When we slaughter in the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve, which is responsible for pain, is severed. So the animal does not feel pain. The animal kicks and reserves. You know why? Due to the gush of flow. The animal doesn't feel pain. It is contracting and relaxing because there's lack of blood in that part of the body. The animal does not die of pain. It dies a painless death. Painless. Painless. প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা। তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুরভাবে এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আচ্ছা তার মানে আমরা জানতে পারলাম যে কোরবানিতে মানে প্রাণী কোনো কষ্ট পায় না। সুতরাং জাকির নায়েকের যখন মৃত্যু হবে তখন তাকে কিভাবে মৃত্যুটা দিলে সবচেয়ে ভালো হয় ফারাজ ভাই? একটু বলেন তো? না, মানুষের সাথে পশুর কেন মিল দিচ্ছে? না, না, না। মানে মানুষের তো নানা ধরনের সমস্যা হতে পারে। তার কি স্পাইনাল কর্ড সেই ভিন্ন থাকে নাকি? এগুলো তো ভিন্ন থাকে না ভাই, একই তো থাকে। আপনারা মুসলমানরা যখন মানে মৃত্যুর কাছাকাছি চলে যান, মনে করেন আপনার পিতা অনেক কষ্ট পাচ্ছে, রোগে অনেক কষ্ট পাচ্ছে। তখন তাকে শান্তিপূর্ণ মৃত্যুটা কিভাবে দিতে হবে ভাই বলেন তো রাকিব ভাই? আমরা তো সবসময় চেষ্টাই করি কোনো মানুষকে যতটা পারি বাঁচায় রাখার। না, বাঁচায় তো রাখবেনই, কিন্তু মনে করেন সে তো মারা যাচ্ছে, এখনই মারা যাবে। অনেক কষ্ট হচ্ছে তার। ধরেন আমরা প্রশ্নটা ঘুরে দেই একটু। ধরেন আপনার পিতা কাউকে মার্ডার করে ফেলছে আর কি, তাকে এখন ক্যাপিটাল পানিশমেন্টে দেওয়া হবে। আপনার কি চাওয়া উচিত? তাকে ফাঁসিতে ঝুলায় মারবে নাকি কোরবানি? তাকে হয়তো অ্যানেস্থেসিয়া দিবে। ও ও ও ও ও কেন? কেন 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 আশ্চর্য! জানি না, আমি ঠিক মেডিকেল লাইনে জ্ঞান রাখি। কেন অ্যানেস্থেসিয়া আপনার বাবার ক্ষেত্রে কেন অ্যানেস্থেসিয়া লাগবে? আপনি না বললেন যে ইটস এ ফ্রিকিং পেইনলেস ডেথ? এটা কেমন না দেখতে? ও দেখতে কেমন? ধরেন আপনি দেখলেন না, বাট আপনি মারা হলো, আপনার একটা রুমের ভিতরে নিয়ে একজন পাশে কেনা হইলো, তো আপনি করেন ওই রুমের ভিতরে যা করেন। যে মানে যেভাবে হাত পা বাঁধে আর কি, হাত পা বাঁধলো, 4 হাত পা একসাথে বাঁধলো, একজন একটু গলা ধরলো, একজন হাত পা ধরলো, একজন জাস্ট আল্লাহু আকবার করে দিল। ডোন্ট ইউ থিংক এটা মোর হিউম্যান ওয়ে, মোর পেইনলেস ওয়ে? না, এটা মানুষের জন্য অমানবিক হবে।
কেন 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 কেন? কোন কেন? যুক্তিতে ভাই, কোন যুক্তিতে আপনি কিভাবে মনে করতেছেন যেটা মানুষের জন্য অমানবিক? লেট মি রিমাইন্ড ইউ, মানুষের জন্য যদি আপনি অমানবিক মনে করেন, আহ, আপনার ধীরেন নবী শিশুকামী কিন্তু এই কাজ করে গেছে, গলা কেটে মানুষকে হত্যা করে, এটা কিন্তু তিনি করে গেছেন। তিনি কি অমানবিক কাজ করেছেন? তিনি তার শত্রুগুলোকে মারবেনই তো, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আপনার মোরাল পজিশনটা অনেক সুন্দর ধরে রেখেছেন রাকিব ভাইয়া, থ্যাংক ইউ। আরে মুমিন, আরে মুমিন, আরে আসিফ ভাই, ইউ আর সো আচ্ছা, আপনারা যে হিপোক্রেট। বলতেছেন যে শুনেন আপনার আসিফ ভাই, আপনি এতটা হিপোক্রেট, আপনি একবার বলেন যে কোরবানি প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক না, কষ্ট দিয়ে সেলিব্রেট করা ঠিক না, আবার আপনি বাক্য করেন ইউ আর সো হিপোক্রেট। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জবাই করবেই। এটাই তো স্বাভাবিক, এটাই তো নৈতিক, তাই না? আসিফ ভাই প্লিজ বলেন, তাই না? আমার নবী ঘর, ঘর করে জবাই করতো শত্রুদেরকে। ঘর, ঘর করে জবাই করতো। কিন্তু আসিফ মহিউদ্দিন সাহেব আপনি মাংস খান। আপনি তো ভাই আ মানে আমার আপনার বাবাকে যদি এইভাবে জবাই করা হয় এটা অমানবিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হলে তাকে তো জবাই করতেই হবে, তাই না? আসিফ ভাই আপনি মাংস খাচ্ছেন, কত অমানবিক কাজ করছেন আপনি, কত অমানবিক। কিন্তু আমার নবী শত্রুদের ধরে এনে জবাই করত। সেটা একটা মানবিক কাজ, সেটা একটা নৈতিক কাজ ভাই। ওয়াও ভাই ওয়াও! উনাদের নৈতিকতার লেভেলটা ঠাস করে না একেবারে মানে পাতালে চলে যায় ভাই। মানে একটু আগে উনার যে আলোচনা ছিল, কত মানে আলোচনা ছিল যে উনি বলতেছিলেন যে আ যদিও ফারাজ ভাই ইউরোপে একটা গরুকে জবাই করার আগে তাদেরকে মাথায় একটা আসিফ ভাই, দেয়া হয়। ওনার শুনে, ওনার যে মোরাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মোরাল স্ট্যান্ডার্ড শুনে আমার জাস্ট একটা জিনিস বলার আছে আসলে। আজকে আমার চোখে পানি চলে আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার। ছোট্ট সোনা চাঁদের কণাটা বাজাইলেন না? আমি তো বলছিলাম ছোট্ট সোনা চাঁদের কণাটা বাজাবেন। যাই হোক। অফকোর্স আপনি যদি চান এটা কেন, এটাও তো গেল। লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। তো ফারাজ ভাই যেটা বলতেছিলাম, ইউরোপে যে গরু, মুরগি, হাঁস ইত্যাদি জবাই করার আগে তাদেরকে যেটা করা হয়, ইউরোপিয়ান আইন অনুসারে তাদেরকে কষ্ট দেয়া যাবে না। তাদের মাথায় ছোট একটা গুলি করা হয়। গুলি করা মানে সেটা ব্যথা না, সেটাতে কোনো ব্যথা পায় না। মস্তিষ্কের উপরে, মাথার উপরে টাস করে একটা সুইচ চাপা হয়। সেই সুইচটা চাপলেই ভোল্টেজ, একটা প্রাণী মোস্ট প্রবাবলি হচ্ছে ইলেকট্রোশক, রাইট? ভোল্টেজ এর মতো কিছু একটা দেওয়া হয়। কিছু তো আ ব্যথা অফকোর্স পাই আসিফ ভাই, মানে সামান্য, দিলে সামান্য একটা ইনজেকশন কিছু তো দেয়ার ব্যথা মতো ব্যথা পাবেই। পায়। মানে এট ইনজেকশন লিস্ট দেয়ার মতো ব্যথা পায়। আপনার ওই গলা কাটা থেকে হ্যাঁ। ধরে কাউরে গলা কাটতেছিল ওটা থেকে তো ফার লেস আরকি। হ্যাঁ, এই স্লটার হাউস গুলাতে এই জিনিসগুলা খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করা হয় যে কিভাবে তোমরা প্রাণীদেরকে মানে জবাই করো। এই জবাই করার প্রসিডিউর ইউরোপিয়ান প্রসিডিউর ফলো করতে হয় এবং তাতে সর্বোচ্চ কম কষ্ট দিয়ে একটা প্রাণীকে কিভাবে মারা যাবে সেটার বৈজ্ঞানিক গবেষণা থেকে তাদেরকে সেই কম কষ্ট দিয়ে তাদেরকে মারার পরে সেই মাংসগুলা বাজারে বিক্রি করা হয়। সেইখান থেকে আমি মাংস কিনে খাই। আমি কখনো ব্যক্তিগতভাবে কোনো আমার সচেতনভাবে কোনো প্রাণী হত্যা করি না। এখন আমি যখন অফিসে যাই তখন আমার পায়ের চাপে পিষ্ট হয় অনেক প্রাণী নিশ্চয়ই প্রতিদিন মারা যায়। এদেরকে তো ভাই আমি বাঁচাতে পারব না। এদের পক্ষে আমার পক্ষে সম্ভব না। রাস্তায় ঝাড়ু দিয়ে আ অফিস পর্যন্ত যাওয়া আবার ঝাড়ু দিলেও তো সব পশু-পাখি মানে পরিষ্কার হবে না। আমার পক্ষে তো সম্ভব না যে সারাদিন ধইরা খালি পশু-পাখি নিয়ে বইসা থাকবো আমি। কে ব্যথা পাচ্ছে আমার পায়ের চাপে, আমার ইসের চাপে, কে মারা যাচ্ছে এটা নিয়ে সারাক্ষণ আমি টেনশনে থাকবো, ব্যস্ত থাকবো এটা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব না। তাহলে আমি সারভাইভ করতে পারব না। কিন্তু আমি সচেতনভাবে এই চেষ্টাটা করি যেন আমার দ্বারা আরেকটা প্রাণী যেন কখনো কষ্ট না পায়। আমার ঘরে যদি একটা মৌমাছি ঢোকে, আমার ঘরে যদি একটা ওই যে বল্লা বলে এটাকে কামড় দেয়, খুব জোরে কামড় দেয়। এরকমও যদি ঢোকে আমি এবং আমার ছেলেও এই জিনিসটা শিখে ফেলছে এখন। আমরা সেই প্রাণীটাকে ধরে বাইরে বের করে দেই। জানালা খুলে বাইরে বের করে দেই। আমরা তাদেরকে মেরে ফেলি না। আমাদের বাসাতে পাখি আসে, আমাদের বাসাতে অনেক ধরনের মানে কীটপতঙ্গ আসে, মাকড়সা আসে, সেগুলাকে আমরা ধরে বাইরে ফেলে দেই। কখনো কোনো প্রাণীকে সচেতনভাবে কষ্ট দেই না। কিন্তু আমাদের সারভাইভ এর জন্য যেটা দরকার সেটা তো আমাদের করতে হবে। আমাদের মুরগি খাইতে হবে, আমাদের গরু খাইতে হবে, আমাদের ভেড়া খাইতে হবে। এইটা আমরা কিনে খাই যেইখানে পেইনলেস ডেথ টা দেয়া হয়। আমাদের মোরাল স্ট্যান্ডার্ড টা এইখানে। যেখানে আমাদের কিছু করার নাই, সেইখানে আমরা যেহেতু আর কিছু করতে পারতেছি না, সেইটা আমরা এক্সাক্টলি, উনাদের পজিশন তো আপনার মতো একই আসিফ ভাই। যে আপনার যেমন করার নেই এইজন্য আপনি এটা করতে হচ্ছে, তাদের তো কিছু করার নেই আসলে। নবীর শত্রু হলে তো তাদেরকে জবাই অ্যাকচুয়ালি করতেই হবে। আর কি কোনো ওয়ে অ্যাকচুয়ালি আছে আসিফ ভাই? মানে কিন্তু মিটমাট ফারাজ ভাই করা উনি বা মাফ করে দেওয়া, এটা কি কোনো অপশন হতে পারে? এটা কি মানে রিয়ালিটিতে কি এরকম কোনো অপশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে আসিফ ভাই? ফারাজ ভাই উনি এই কথাটা একটু চিন্তা করেন যে উনি আমাদেরকে মানে কোয়েশ্চেন করতে আসছে যে, "আসিফ সাহেব আপনি কেন এত অমানবিক? ভাই আপনি কেন গরুর মাংস খাচ্ছেন?" উনি যিনি ওনার নবী যে সরাসরি মানুষ ধরে জবাই করত,
৯০০ মানুষকে একদিনে জবাই করে ফেলছে ভাই বানু কুরাইজা গোত্রের ৯০০ মানুষকে একদিনে জবাই করা ব্যক্তির উম্মত এসে আমাদেরকে এই প্রশ্নটা করতেছে যে, "আপনি গরুর মাংস খান, গরুটাকে তো হত্যা করা হইছে। আপনি তো তাইলে একটা অমানবিক কাজ করতেছেন।" ভাই, ফারাজ ভাই চিন্তা করছেন যে যেই নবী ৯০০ মানুষকে একদিনে হত্যা করছে সেইটাকে যে জাস্টিফাই করে যেই উম্মত সে আমাদের কাছে আইসা আমাদের কাছে এইটার Just ব্যাখ্যাটা forget জানতে the চাচ্ছে। fact that আসিফ ভাই তারা নবীর শত্রু ছিল। নবীর আর কোনো উপায় ছিল না। আর কোনো ও উপায় বাস্তবতায় এক্সিস্ট করে না আসিফ ভাই। যেমন ফর এক্সাম্পল তাদেরকে আ আল্লাহর কোরআনের দেখায়, কেরামতি দেখায়া, মুজিজা দেখায় তাদেরকে কনভিন্স করা যে না ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। তাদেরকে আর কোনো অপশন না দেওয়া মানে যৌক্তিক কোনো অপশন না থাকা তাদের যে ইসলাম গ্রহণ করবে এরকম একটা জবরদস্ত যুক্তি দেওয়া বা প্রমাণ দেওয়া বা গড়ের সপক্ষে কোনো প্রমাণ দেওয়া। এরকম কোনো জিনিস তো রিয়ালিটিতে বা বাস্তবতায় এক্সিস্ট করে না। তো নবীর তো একটাই অপশন ছিল তাদেরকে হত্যা করবেন বা এরকমও তো কোনো এক্সিস্ট করে না যে সে ক্ষমা করে দিয়ে একটা বিশাল নীতির একটা দেখাবে, নৈতিক একটা পজিশন দেখাবে। এগুলোও তো বাস্তবতায় এক্সিস্ট করে না। তো হযরত শিশু সুদাইনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর কি অপশন ছিল আসলে? ভাই আমি কিছু বলি এখন। আপনি বলেন, বলার মতো মুখ আছে আপনার আর। আচ্ছা, আসিফ ভাই এতক্ষণ বলল যে জার্মানিতে প্রাণীদের মারার রাকিব সময় সাহেব ১ সেকেন্ড একটু আমাকে একটু সময় দেন। আমি আপনাকে একটা হাদিস একটু দেখাতে চাচ্ছি। সেই হাদিসটা দেখে আপনি হাদিসটা আমাদেরকে একটু বুঝায় দিয়েন। না, বুঝায় না, আমি দেওয়ার পরে হাদিস নিয়ে কথা বলতে আসিনি তো। ভাই হাদিস না নিয়ে ভাই, আপনি কথা আপনি বলতে যে আসছেন মোরাল এটা তো পজিশন আপনাকে বলিনি। দেখাইছেন, আপনার যেটা জিজ্ঞেস করা হবে সেটা আপনার বলতে হবে ভাইয়া। শুধু আপনি প্রশ্ন করার জিনিসটা এরকম না। হ্যাঁ, আসিফ ভাই দেখান। রাকিব সাহেব আপনি এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, আবু একটু পড়েন হাদিসটা। আবু হ্যাঁ। হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবে কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনে খাত্তাব আবু বকরকে বলেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। আচ্ছা, এই যতটুকু বললেন সেটুকু আমাদেরকে একটু বুঝায় দেন তো এখানে কি বোঝানো হয়েছে ভাই হাদিসটাতে? ভাই এসব ঘটনা তো অনেক, মনে করেন যে না, ওই না, সময়টা কিসব ঘটনা সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করিনি। কোন সময় এটা কবে ঘটছিল সেটা তো জিজ্ঞেস করিনি। এই হাদিসে কি বলা আছে সেটা একটু আমাদেরকে বুঝায় দেন। এখানে বলা আছে, যদি কেউ ইসলামের পথে না আসে, একদম সঠিক ভাষায় ইসলামের পথে এখানে না আসে তাদের এখানে যতক্ষণ মানে কতক্ষণ? এটা কি ৫ বছর না ৩ মাস নাকি ১ মাস মানে ১৫ দিন কত এই যতক্ষণ এই কথাটার মানে কি ভাই? যতক্ষণ মানে যতক্ষণ কেউ ইসলামের পথে না আসবে ততক্ষণ। এখানে যে মানুষ বলা আছে সেই মানুষ বলতে কয়জন মানুষের কথা বোঝানো হচ্ছে? ৫ জন না ১০ জন নাকি ৫০ জন? নাকি শুধু আরবের মানুষজন না মক্কার মানুষজন? কোন মানুষদের কথা বোঝানো হচ্ছে? উম, এখানে তো সেটা ঠিক ক্লিয়ার করেনি। যদি ক্লিয়ার করা না থাকে তাহলে সেটাকে কি ধরতে হয়? সবাই। সবাই। তার মানে পৃথিবীর সমস্ত মানুষের কথা এখানে বোঝানো হচ্ছে, তাই না? যদি মানুষ বলা হয়, কোন একটা আর্টিকেলে বা কোন একটা লেখাতে যদি মানুষ থাকে, তার মানে এটা সমস্ত মানুষ বোঝায়। যদি স্পেসিফাই করে দেয় বাংলাদেশের মানুষ, তাইলে বোঝা যাবে বাংলাদেশের মানুষ। কিন্তু যদি বাংলাদেশটা না থাকে, তাহলে সমস্ত মানুষ, নাকি? আমার মনে হয় যুদ্ধক্ষেত্রে যাদের সাথে লড়াই ভাই করতেছিল এখানে আপনার কি মনে হয় সেটা তো আমি জিজ্ঞেস করিনি ভাই। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় সেটা তো হাদিস না ভাই। আপনার যা কিছু মনে হইতে পারে। যেকোনো কিছু আপনার মনে হইতে পারে। আপনার মনে না হওয়া দিয়ে মনে হওয়া না হওয়া দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। হাদিসে যেটা লেখা আছে সেটা আমরা জানতে চাচ্ছি। এইখানে আপনি পড়ে আমাদেরকে বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। তার মানে কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ। নাকি ভাই লেখা আছে? হ্যাঁ, তাহলে তার মানে সারা পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি করতে? কিতাল করতে। কিতাল মানে কি ভাই? মেরে ফেলতে হবে। মেরে ফেলতে হবে। এবং এই নির্দেশনাটা কার ভাই? এটা নবীর। হ্যাঁ, নবী একটু নির্দেশনাটা আরেকটু ভালো করে বুঝায় দেন তো এই যে এখানে লেখা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোন প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন
নিরাপদ করে নিল। মানে এই কথাটা না বললে তার জীবনটা অনিরাপদ। যেকোনো সময় একজন রাসূলুল্লাহ অথবা তার কোনো একটা চেলা-চামুন্ডা আইসা আমারে জবাই করে ফেলতে পারে। কিন্তু যদি আমি এটা বলি তাইলে আমার জীবন এবং মাল নিরাপদ হবে। এই নিরাপত্তা শুধুমাত্র আমি পাবো শুধুমাত্র এই কথাটা বললে যে আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, এই কথাটা বললে আমি এই নিরাপত্তাটা পাবো। নাকি ভাই? আচ্ছা, এই বক্তব্যটা কোন সময়, কি ক্ষেত্রে, কি কারণে বলেছিল সেটা আপনি জানেন? এই যে এখানে উপরে লিখে দেয়া আছে যতক্ষণ পর্যন্ত মানুষ, তার মানে হচ্ছে এটা একদম কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, যে যদি যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত এটা প্রযোজ্য হবে। এবং এই ঘটনাটা আপনাকে যে আমি হাদিসটা দেখাচ্ছি, এই ঘটনাটা আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, ওই যে দেখেন উপরে লেখা আবু বকর যখন খলিফা নির্বাচিত হন এই সময়ের ঘটনা। তার মানে আবু বকরের আমলেও এই হাদিসটাকে ফলো করা হয়েছে। তার মানে মুহাম্মদ তার জীবদ্দশাতে এই হাদিসটাকে কখনোই বাতিল করে দিয়ে যান নাই। যদি বাতিল করে দিয়ে যাইতো তাহলে আবু বকর কখনো এই হাদিসটাকে ফলো করতে পারত না। এই হাদিসটাকে আমল করতে পারত না। তার মানে আবু বকরের আমলে যেহেতু এটা আমল করা হয়েছে, তার মানে হচ্ছে এই হাদিসটা মুহাম্মদের মৃত্যু অবধি, মৃত্যুর পরেও প্রযোজ্য ছিল। নাকি ভাই? হ্যাঁ। তাহলে যদি মুহাম্মদ সেটাকে বাতিল না করে দিয়ে মরে গিয়ে থাকে, তাহলে তো আর কারোর পক্ষে তো এটাকে বাতিল করা সম্ভব না। কারণ ওহীর দরজা তো বন্ধ নাকি? জি। তার মানে এই হাদিস তো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য আছে। বিধান হিসেবে চালু আছে নাকি? সেটা ঠিক আমি বলতে পারব না। আমি তো আপনাকে সেই হাদিস তো দেখাচ্ছি। এখানেই তো বলা আছে আবু বকরের আমলে এটা প্রযোজ্য ছিল। তার মানে এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। মুহাম্মদ তার জীবদ্দশাতে যদি সে কোনো কিছু বন্ধ করে গিয়ে না দিয়ে থাকে, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়। এটা কি আপনি জানেন না? মুহাম্মদ যদি কোনো তার জীবদ্দশাতে যদি কোনো কিছু হালাল বা হারাম করে না দেয়, ততক্ষণ পর্যন্ত সেটা হালাল হারাম থাকে। হতে পারে ভাই। হতে পারে মানে আপনি কি মানে আপনি কি মুসলমান না নাকি? মুহাম্মদ ছাড়া দেখেন, আর কারোর এই এখতিয়ার আছে কোনো কিছু চালু করা বা কোনো কিছু বন্ধ করা? না এটার তা কি নেই, মুহাম্মদ কিন্তু ছাড়া আর কারোর এখতিয়ার আছে? এই বিষয়গুলো এতটাও সহজ না। আপনি যেভাবে প্রত্যেকটার মানে বের করতেছেন, সহজ না সবকিছুর আমি একটা আপনাকে পিছনে কারণ থাকে। এইটার মানে আলেমদের থেকেও তো বের করে দেখাবো এখন। সেখানেও এই জিনিসটা বলা আছে তো। দেখবেন আপনি। ঠিক আছে, আমরা তাহলে আ ইবনে কাসিরের তাফসীর গ্রন্থ থেকে একটু পড়ি। ইবনে কাসিরের তাফসীর গ্রন্থ দেখা যাচ্ছে ভাই, এটা তাফসীর ইবনে কাসির। নাম শুনেছেন ইবনে কাসিরের? হ্যাঁ, হ্যাঁ। ইবনে কাসির তো সবচাইতে প্রখ্যাত তাফসীর কারক নাকি? হ্যাঁ? বলেন। জি, জি শুনছি। হ্যাঁ, না এটা একটু পড়েন তো, লাল কালিতে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরী ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে, ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। নিচেরটা পড়ব? হ্যাঁ, হ্যাঁ, পরের অংশ পড়েন। অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর যাকাত প্রদান করিলেই হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। ওয়াও! এই কথাটার মানে কি যদি একটু বুঝায় দিতেন ভাই? এটা তো আল্লামা ইবনে কাসির লিখছে। এটা তো আসিফ মহিউদ্দিন এটা হাদিসের ব্যাখ্যা বা বানায়, বানায় বলতাছে। আসিফ মহিউদ্দিন ইসলাম সম্পর্কে কিছু জানে না। নাস্তিক, সে ইসলামের সমালোচনা করতেছে। এইজন্য আমাকে হাদিসরে, আল্লাহর নবীর হাদিসরে বিকৃত করে কইতাছে। এইটা তো ভাই আমি কইতাছি না। এটা তো ইবনে কাসির কইতাছে। ইবনে কাসির কি কইছে একটু কন তো ভাই, এখানে কি বোঝানো হয়েছে একটু বলেন তো ভাই? আপনি যেটা বলছেন ওটাই বুঝাইছি। ঠিক ও বলছি? আমি মানে তাইলে তো ইবনে কাসির নাস্তিক ছিল নাকি? কি বলেন? না আচ্ছা, তা তো নয়। ঠিক আছে, তাহলে আসিফ ভাই যেটা বোঝায় যদি সেটাই বলে থাকে, আপনি কি হাদিসটা নিয়ে কোনো প্রবলেম দেখছেন রাকিব ভাইয়া? আমি তো এগুলো সম্পর্কে ডিপ নলেজ রাখি না। আপনি আমায় এভাবে আপনি বুঝাইলে আমি তো বুঝবো। আপনাকে যতটুকু দেখানো হয়েছে আপনি বললেন আসিফ ভাই এবং ইবনে কাসির তাদের দুজনেরই হাদিস সম্পর্কে ব্যাখ্যা একই। যদি একই হয়ে থাকে, আপনি কি হাদিসের ব্যাখ্যা বা হাদিসটাকে কি প্রবলেমেটিক মনে করতেছেন? ঠিক আছে ভাই, মেনে নিলাম আপনি সঠিক। তার মানে আপনার নবী এরকম প্রবলেমেটিক কথা বলে গেছেন জবাই করার কথা। হ্যাঁ, বলছি। না, কে সঠিক কে ভুল সেটা তো এখানে ফারাজ ভাই আলোচনা হচ্ছে না। আলোচনাটা হচ্ছে যে সেটা না, আমি মুমিনের মুখ থেকে বের করে যাচ্ছি যে ওনার নবী এথিক্যালি প্রবলেমেটিক কথা মানে হচ্ছে অনৈতিক কথা বলে গেছেন। আ আ এটা তো না, আপনি রাকিব ভাই। আমার প্রশ্নটা একটু ভিন্ন ছিল ফারাজ ভাই। মানে আমার প্রশ্নটা ছিল যে আসিফ মহিউদ্দিন আ গরুর মাংস খেয়ে আবার কোরবানির বিরোধিতা করে। কত বড় হিপোক্রেট আসিফ মহিউদ্দিন। এইটা আপনি সমালোচনা করতে আসছেন আমার লাইভে। খুবই ভালো। আপনি সমালোচনা করতে পারেন। এইজন্য আপনাকে কেউ হুমকি-দামকি দিবে না। আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন এটা নিয়ে। কিন্তু আপনি সেই মতাদর্শের মানুষ যিনি এই জিনিসগুলাকে আপনি মানে মান্য করেন। নাকি? আপনি এই নবীর উম্মত নাকি রাকিব সাহেব?
আহ, দেখুন, আমি এতটাও মনে করেন যে কট্টর মুসলিম না, আর আমি ভাই এইসব আপনি বিষয়ে কথা কট্টর বলতে মুসলিম আসিও কিনা সেটা নেই। আপনাকে জিজ্ঞেস করিনি তো আপনি কট্টর মুসলিম কিনা। আপনি তো এই নবীরই তো উম্মত নাকি? এই নবীর উম্মত হিসেবে আপনি আসিম মহিউদ্দিনকে চার্জ করতে আসছেন যে সে কেন গরুর মাংস খেয়ে আবার কেন সে কোরবানির ভাই, আমি সমালোচনা নৈতিকতা করছে, দিয়ে তাই জাজ না? করতে আসি, এসব দিয়ে না। এইগুলা তো নৈতিক কাজ নাকি? এই যে মোহাম্মদ যে কথাগুলো বলে গেছে সেগুলো তো নৈতিক কথা নাকি? হতে পারে। হতে পারে। মানে কিভাবে নৈতিক একটু বুঝায় দেন তো? যে এই যে কিতাল করতে আদিষ্ট হয়েছে মোহাম্মদ, যে মানে ইয়া না করলে নাকি কিতাল করতে আদিষ্ট হয়েছে। এটা কিভাবে নৈতিক একটু বুঝায় দেন তো ভাই, আমি বুঝতেছি না। জাকির নায়েকের বয়ানে শুনছিলাম, সেখানে বলছে যে কোনো দেশে যদি শরিয়া আইন চালু থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনার এইসব হয়। আপনি কি টপিকটা চেঞ্জ করতেছেন? না, টপিক চেঞ্জ করতেছি না। এই যে কাফিরদেরকে হত্যা যতক্ষণ না এটা ইমান আপনি আনিবে একটু প্রমাণ ততক্ষণ। করে দেন তো ভাই, একটু প্রমাণ করে দেন তো। এই হাদিসটা শুধুমাত্র শরিয়া থাকলে হবে, শরিয়া না থাকলে হবে না। ইনফ্যাক্ট শরিয়া থাকলেও এই আইনটা খারাপ। শরিয়া থাকলেও এটা অত্যন্ত নোংরা। কিন্তু আপনার কথা তো মিথ্যা কথা। শরিয়া থাকলেই যেটা প্রযোজ্য হবে এটা একেবারে মিথ্যা কথা। আপনি অন্তত এটা আগে প্রমাণ করেন যে শরিয়া থাকলে শুধুমাত্র এই বিধানটা প্রযোজ্য হবে। এটা আগে একটু প্রমাণ করেন। তারপর আমি দেখাবো শরিয়া থাকলেও এটা খারাপ। এটা আমি জাকির নায়েকের একটা ভিডিওতে শুনছিলাম, আপনি ইউটিউবে আপনার সার্চ কোনো দিয়ে। দলিল প্রমাণ নাই? মানে আমি না, তো না, জাকির নায়েক থেকে তো আমি ইসলাম শিখি না ভাই। আমি ইসলাম জানি কোরআন, হাদিস, সিরাত, তাফসীর এগুলা থেকে ভাই। জাকির নায়েক তো ইসলামের কোনো অথরিটি না। ইসলামের অথরিটি হচ্ছে কোরআন, হাদিস, আচ্ছা, সিরাত, আমি লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করে আসি ভাই, আপনি তো বেশ ঘন ওনার সাথে আলোচনা চালাইতেছেন, আমি জানি না আলোচনার ওনার সাথে তো চালার লাভটাও কি। ইয়ে ভাই, আমি আপনাকে লাস্ট একটা স্পেসিফিক কোশ্চেন করি, আবার প্রশ্নটা একটু জবাব দেন, হ্যাঁ? কোনটা বেশি প্রবলেমেটিক? আপনি যদি অবজেক্টিভলি যাচাই করতে চান, কোনটা বেশি প্রবলেমেটিক? আসিফ মহিউদ্দিন মাংস, গরু মানে আর কি প্রাণী হত্যা করার বিরুদ্ধে থেকে, প্রাণী হত্যা করার বিরুদ্ধে থাকার পরেও প্রাণীর মাংস খাওয়া বা প্রাণী খাওয়া, এইটা বেশি প্রবলেমেটিক, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে না এই জন্য মানুষ হত্যা করা বা ইসলামের বিরোধিতা করার জন্য মানুষকে জবাই করে হত্যা করা, এই দুইটা কাজের মধ্যে কোনটা বেশি প্রবলেমেটিক, রাকিব? আমি প্রথমে বলছিলাম যে আমি যতটুকু জানি এগুলো শরিয়া আইন অ্যান্সার অনুযায়ী মাই দেশে কোশ্চেন চলে, বা এবং একটি উল্টাপাল্টা না দেশের বলে আইন অ্যান্সার যে মাই অমান্য কোশ্চেন। করে সে তো অ্যান্সার মাই দেশদ্রোহী কোশ্চেন। গুণা। অ্যান্সার মাই কোশ্চেন। আপনার কাছে আগুন বাগুন শুনতে চাই নাই ভাই, কোনটা বেশি প্রবলেমেটিক? আপনি নিজেও বলছেন একটু আগে আপনার নবীর হত্যা করার পিছনে কারণ ছিল যে তারা শত্রু ছিল এই সেই। কোনটা বেশি প্রবলেমেটিক? মানুষকে জবাই করে হত্যা করা এটা বেশি প্রবলেমেটিক, নাকি মাংস কেন খারাপ এটা বলার পরে মাংস খাওয়া এটা বেশি প্রবলেমেটিক? কোনটা বেশি প্রবলেমেটিক? অবশ্যই মানুষকে জবাই করাই বেশি প্রবলেম। ওটা তার মানে আপনার নবী একজন অনৈতিক লোক ছিলেন। যতটুকু দেখতেছি তা দেখতে তাই মনে হচ্ছে। থ্যাংক ইউ জিয়াসি ভাই, আমার কথা শেষ। আপনি যদি কন্টিনিউ করতে চান কন্টিনিউ ঠিক করতে আছে। পারেন, বাট আই থিংক দ্য পয়েন্ট ইজ মেড আমি অলরেডি। আরেকটা কথা ঠিক বলতে চাই। ঠিক আছে রাকিব সাহেব, আপনাকে এরকম আমি মানে হাদিস এবং সিরাত, তাফসীর থেকে আমি কয়েক হাজার রেফারেন্স দেখাতে পারবো। আজকেই দেখাতে পারবো। আমার দেখাতে কোনো ক্লান্তি নাই। আপনি দেখতে, দেখতে ক্লান্ত হয়ে যাবেন। একটু পরে বলবেন, "ভাই, ভাই এবার ছেড়ে দেন ভাই, মাফ করে দেন ভাই। আর দেখব না ভাই।" এত জঘন্য, জঘন্য কাজের উদাহরণ আপনার নবীর আছে। এত জঘন্য, জঘন্য কাজের উদাহরণ আছে। মানে একটা গোত্রকে চারদিক থেকে ঘেরাও করে তাদেরকে ২৫ দিন ধরে অবরোধ করে তাদের খাদ্য এবং পানীয় বন্ধ করে দিয়ে সেই গোত্রের মানুষেরা, সেই গোত্রের শিশুরা চিৎকার করে কাঁদতেছে খাদ্যের অভাবে, পানির অভাবে। নারীরা চিৎকার করে কাঁদতেছে পানির অভাবে, খাদ্যের অভাবে। চারদিক থেকে মোহাম্মদ তার সেনাবাহিনী নিয়ে ঘেরাও করে আছে ২৫ দিন। এই ২৫ দিন ভিতরে কোনো খাবার যাচ্ছে না, পানি যাচ্ছে না। এরপর যখন তারা আত্মসমর্পণ করলো, তখন তাদের সবাইকে প্যান্ট খুলে, খুলে নুনু চেক করে, করে তারা দেখলো যে কার নুনুতে বাল গজাইছে নাকি বাল গজায় নাই। এইটা দেখে, দেখে তাদেরকে জবাই করলো আপনার নবী। সেই জিনিসগুলা আপনি চাইলে আমরা বের করে, করে দেখাবো। এই নবীর উম্মত হয়ে আপনি ভাই কিভাবে পারেন? আপনাদের এই মানে আপনাদের কিভাবে যে এই ইয়াটা হয় যে আপনারা আবার আ নাস্তিকদের লাইভে এসে মানবতা নিয়ে কথা বলার মতো ইয়াটা আপনারা পান কোথায় ভাই? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। মানে খুবই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, বলেন। রাকিব সাহেব আপনি কি বলতে চাচ্ছেন তো বলেন। আপনিও তো মানবতা বিরোধী কাজ করতেছেন। আপনি বলতেছেন। মানবতা বিরোধী কাজটা কোনটা করেছি সেটা যদি একটু স্পেসিফাই করে হ্যাঁ, বলতেন বলতেছি, আমাকে। বলতেছি। আপনি বলতেছেন আমি যে প্রাণীটাকে খাচ্ছি এটা অন্য কেউ হত্যা করেছে। আমি তো করি নাই। তাহলে আমি খুন করব না, আরেকজনকে দিয়ে খুন করিয়ে নেব। বিষয়টা তো এরকম হইতে পারে। আমি তো খুন করিয়েও নিচ্ছি না ভাই। একটা মানে অলরেডি মানে মৃত একটা প্রাণী যে প্রাণীদেরকে ফ্যাক্টরিতে মানুষের খাওয়ার জন্যই উৎপাদন করা হয়,
তাদেরকে সেই ফ্যাক্টরিতেই তাদেরকে মেরে তাদের মাংসগুলা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। আমি সেই বিক্রি হওয়া মাংস কিনে আনতেছি। আমি কোথায় কাকে দিয়ে খুন করাইলাম? একটু দেখাইতে পারবেন যে আমি কাউকে বলেছি যে, তো "তুমি আপনি এইটা এই সেই এই খাবারটা গরুটাকে খেয়ে খুন তো এটা করো?" সাপোর্ট করতেছেন না? সাপোর্ট করতেছি সাপোর্ট করতেছি মানে আমি তো আমার তো সারভাইভ করতে হবে। সারভাইভ করার জন্য তো আমি আপনাকে এটা বললামই তো যে, মানুষের সারভাইভ আপনি করার জন্য সারভাইভ এর জন্য ওটা খাবেনও, আবার বলবেনও এটা মানবতা বিরোধী, তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে, এসবও সেটা তো বলবেন। সেটা তো ঠিক তো। সেটা তো ভুল কোনো কথা না তো। আপনি যদি এখন যদি পৃথিবীতে কৃত্রিম মাংস উৎপাদনের গবেষণা অনেকখানি এগিয়ে গেছে। যদি কৃত্রিম মাংস এখন তৈরি তারা করেছে অলরেডি ইউরোপে এটা তৈরি হয়ে গেছে কিন্তু এখনো বাজারজাত হয় নাই জিনিসটা। যদি সেই কৃত্রিম মাংস যদি তারা বাজারজাত করতে পারে এবং সেটা যদি খেতে টেস্টি হয়, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রাণীদেরকে আর হত্যা না করে আমরা সেই কৃত্রিম মাংস, আর্টিফিশিয়াল মিট যেগুলো আমরা খেতে পারি কিনা সেদিকে আমরা কিভাবে যেতে পারি। ভাই, টেস্টি না হলে খাবেন না। টেস্টি না হইলে তো ভাই আমার তো টেস্ট আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। একটা প্রাণীর ব্যথা পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট। না, আমি ভাই ছোটবেলা থেকে ডেভেলপ করছি এইভাবে। তাহলে আপনি আমার কি একটা আপনি খাবারের কি প্রতি মনে করেন না যে আগ্রহটাই এটা চেঞ্জ করে? না, আমি মনে করি না। আমার যদি আমার সারভাইভ করার জন্য, আমার কাজ করার জন্য আমার মানে আমার একটা টাইম শিডিউল আছে। আমার কয় ঘন্টা কাজ করতে হয়, কয় ঘন্টা আমার কি করতে হয় সেগুলোর প্রত্যেকটা স্টেপ আলাদা, আলাদা ইয়ে আছে। আমি যদি আ আ মনে করেন আমার যদি সেরকমের অফুরন্ত টাকা থাকতো যে আমি কাজ না করলে আমার চলবে, তাইলে একটা কথা ছিল। কিন্তু আমার কাজের জন্য যেই কাজ করার জন্য যেই প্রেরণাগুলা দরকার, সেই প্রেরণাগুলোর একটা আসে খাবার থেকে, একটা আসে আ আ অনেক কয়েকটা জায়গা থেকে আসে। সেই যে জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমি কাজের ইয়েই পাবো না। আমি কাজ করব কিভাবে তখন? আপনার কাছে কি এটা মোর স্যাটিসফাইং লাগবে না যে আম না ভাই এই লাগবে না। টেস্টের থেকে যে আপনি লাগবে একটা না। প্রাণীর হত্যার সাথে জড়িত না, এটা লাগবে কি না। আপনার কাছে মোর স্যাটিসফাইং? ওকে, ফাইন। আপনার সাথে এখানে আসিফ ভাই আমি দ্বিমত। আমি মনে করি যদি এরকম কোনো অপশন থাকে ডাজন্ট ম্যাটার হাউ ইট টেস্ট। যদি আমি দেখি যে এটা একটা অল্টারনেটিভ যেমন সয়া চাংস একটা বিশ্রী খাবার। বাট আমি সয়া চাংস খাওয়ার চেষ্টা করি যেন আমার ওই জিনিসটা একটু কম হয়। আমার কিন্তু কাছে ভাই টেস্টের দিকে কিন্তু ফারাজ ভাই একেকজনের খাদ্যের যে রুচি সেটা কিন্তু একেক রকম হয়। অনেকের খাবারের প্রতি খুব বেশি আগ্রহ এই থাকে না। এগুলা ভাই করা যায়। এগুলা ভাই দেখেন না এটা প্র্যাকটিসের এটা মাধ্যমে ডেভেলপ এটা করা এটা যায় আই থিংক। এটা 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 একটা রং কথা ফারাজ ভাই। অনেকের খাবারের প্রতি যাদের আছে মা ফ্যাসিনেশন আছে। অনেকে আছে ভাই আমি ইউরোপে দেখছি বহু হাজার, হাজার মানুষ আছে রুটি খায়। তারা মাসের পর মাস পার করে দিতে পারে। জাস্ট রুটি খায়। তাদের কিচ্ছু হয় না। তারা বলে যে আমাদের এত খাবারের দরকার কি? এত খাবার-দাবার মানে খাওয়ার দরকার কি? তারা রান্নাই করে না। আবার এরকম মানুষও আমি দেখছি যে তারা যদি মানে ২-৩ বেলা যদি এই রুটি খায় তাহলে তারা মরেই যাবে। তাদের অবস্থা খাই হয়ে যাবে। কয়েকশো পদের এটা মসলা না আসলে টেস্টটাই আসে না নাকি আসিফ ভাই? হ্যাঁ, এটা একেকজনের মানে একেকজনের মানে আ আ একেকজন একেকটা ভাই জিনিস আমি বেছে নিবে। ওয়েল এটা আবার মনে হয় আপনি কিভাবে কাজ করবেন এটা আমার পক্ষে বলাটা রিজনেবল না। বাট আমি আমারটা বলতে পারি যে আমি মনে করি আমার কাছে যদি এরকম কোনো অপশন থাকে যে প্রাণীর মাংস খাওয়ার, ফর এক্সাম্পল আসিফ ভাই, আমি যদি বেশি কিছু না, আমি যদি সাউথ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করতাম আই উড ফিল ভেরি লাকি যে আমার পুরো ফ্যামিলি হচ্ছে ভেজিটেরিয়ান এন্ড আমি কমপ্লিটলি, বা আমি যদি ভেজিটেরিয়ান নাও হইতাম, আমি সাউথ ইন্ডিয়াতে যদি কখনো শিফট করতাম আমি মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার ভেজিটেবল বেসড ডায়েটে চলে যেতাম। আমার সেটাই আমি বলতেছি টেস্টের ফারাজ জন্য ভাই। চেঞ্জ করব। সেটাই আমি বলতেছি আপনি শুধুমাত্র আপনার ক্ষেত্রে এটা বলতে পারবেন। আরেকজনের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আপনি বলতে পারেন না। কারণ আপনার কাছে সেই ডেটাই নাই যে আরেকজন "ও আসিফ ভাই আপনিও কিন্তু আ মানে চেষ্টা করলে পারবেন।" না চেষ্টা করলেই পারবেন এটা আরেকজনকে আপনি বলতে পারেন না। আপনি হয়তো চেষ্টা করলে পারবেন। কিন্তু আরেকজন চেষ্টা করলে পারবে কি পারবে না সেটা তার এই যে এই জিনিসটাও এখন একটা ধর্মের মতো হয়ে গেছে। ইউরোপে আমি দেখি যে মানুষজন এসে ধর্ম প্রচারের মতো এই ভেগান হওয়ার জন্য ঠেলাঠেলি শুরু করে দেয়। এবং নানা ধরনের দেখানো শুরু করে। এই প্রাণীদেরকে তোমরা মেরে ফেলছো, প্রাণীদেরকে মেরে ফেলছো। আই ডোন্ট থিংক এরকম ধর্মের মতো প্রিচ করা উচিত, বাট মোরালি তাদেরকে করা, ডিগ্রেড করা, আই থিংক এটা একটা মজার প্রতিষ্ঠান। হ্যাঁ, যদি এটা আমি হইতাম মানে করতাম। আমি নিজেকে খুব হাই মোরাল গ্রাউন্ড মানে দাবি কইরা তোমরা খুব লোয়ার মোরাল গ্রাউন্ডে আছো। ভাই তুমি অফকোর্স আসিফ ভাই, অফকোর্স আমি এটা একটা ইন্টেনশনালি পেইড ইনফ্লেক্ট করতেছি না। আমার কাছে আছে হাই মোরাল। আমার দেখানোর মতো হাই মোরাল আছে, আমি দেখাবো। আপনার সহ্য হচ্ছে না, এটা আপনার সমস্যা। এই তো চান্সে আপনি চামে দিয়ে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু ফারাজ ভাই যেটা আমি বলতেছি যে আমরা তো আমাদের কাছে সেই স্কোপটা নাই। যেই আভিজাত্যটা আমাদের কাছে নাই। আ যে আমরা এখন মাংস-টাংস খাওয়া ছেড়ে দিয়ে আমরা একদম ভেগান হয়ে যাবো। এমনকি গরুর দুধও আমরা খাবো না, ভেগান হয়ে যাবো। ডিমও আমরা খাবো না, ভেগান হয়ে যাবো। এই মানে এই বিলাসিতা আমাদের তো এই বিলাসিতার মতো আমাদের সামর্থ্য আমাদের নাই। যদি এরকম সামর্থ্য কখনো আমাদের তৈরি হয় তাহলে আমরা চিন্তা করে আই দেখব থিংক সেটা। আসিফ ভাই, এই যে আম
এই যে একটা হেট্রেডের একটা চক্র যেটা থেকে আপনি খুব সহজে বের হয়েছেন, যে আপনার পিতামাতাকে আপনার দাদা দাদিরা টর্চার করছে, বিভিন্ন মানসিক শারীরিক টর্চার করছে, আপনাকে আপনার পিতামাতা এক পর্যায়ে পর্যন্ত শারীরিক মানসিক টর্চার করছে, বাট এই টক্সিক সার্কেল থেকে যেভাবে আপনি বের হয়ে গেছেন, আই থিঙ্ক যদি আপনি চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, যদি আপনি চেষ্টা করেন আই থিঙ্ক ওই সার্কেল থেকে আপনিও বেরোতে পারবেন যে টেস্টের জন্য মাংস খেতেই হবে। এই যে আবারও ধর্মপ্রচার শুরু করে দিচ্ছেন। ভাই ধর্মপ্রচার বন্ধ আমার করেন, ভালো ধন্যবাদ কথা ভাই। বললাম ভাই, দেখছেন ভালো কথা বললাম, ভালোভাবে বললাম, তারপরে এই আপনার যে আপনার ভাই ভেগান হাসিনা ধর্ম বিরোধী লোকজন, আপনার হাসিনা ভেগান বিরোধী ধর্ম আপনি লোকজন আপনার কাছে রাখেন যুক্তি ভাই। মুক্তি যে এই শুনতে যে চায় না, হ্যাঁ দাওয়াতি কাজকর্ম শুরু হয়ে গেছে। দাওয়াতি কাজকর্ম শুরু হয়ে গেছে ভাই। ভাই আমি ভেগান হইলে আপনার কি লাভ ভাই? আপনি তো জান্নাতে ইয়া পাইবেন না। ভেগান ফুড পাইবেন না, তাই না? সুতরাং বাদ দেন। একজন লিখছেন সাউথ ইন্ডিয়ানরা যে ভেজিটেরিয়ান, এটা আপনাকে কে বললো না ভাই? ভেজিটেরিয়ান অপশন আছে, হ্যাঁ, আপনি সবাই যে ভেজিটেরিয়ান এটাই বলিনি, ভেজিটেরিয়ান অপশন আছে। আপনি ধরেন আমার পার্সোনাল, আমি ডিটেল বলতেছি না, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স অপশন আছে যে ওখানে আপনার ইয়ে ছাড়াও আপনি আছে আপনি মিট প্রোডাক্ট ছাড়াও আপনি জাস্ট ভেজিটেবল খেয়েও থাকতে পারবেন। আপনার কষ্ট হবে, আপনার কাছে আপনি যখন প্রথম শিফট করবেন আপনার টেস্টে, আসিফ ভাই যেটা বললো, টেস্টে একটা সমস্যা হবে, বাট একটা পর্যায়ে যেয়ে আপনার জিহ্বার সাথে ওটা মিশে যাবে। আমার যেমন গেছিল, অনেকটাই গেছিল আর কি। And আমি মনে করতাম এটা খাওয়ার পর আমার কাছে মোর এনার্জেটিক, আমি মোর এনার্জেটিক ফিল করতাম। আমি আমার লেথার্জিক লাগতো না, যে গোস্ত মোস্ত খাওয়ার পর শরীর ছেড়ে দিচ্ছে, মিড সোয়েট, এগুলা হইতো না। সো আমার কাছে ওটা প্রেফারেবল ছিল আর কি। আসিফ ভাইয়ের কাছে টেস্ট মেস্টের একটা বিষয়, বাট আমার কাছে মোরাল হাই গ্রাউন্ড আছে, তো আসিফ ভাইয়ের কাছে নেই, আমি বলতে পারতেছি না ঠিক আছে, বেচারা। ঠিক আছে, ঠিক আছে। এই যে রাকিব সাহেব, আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমি সচেতনভাবে সচেতনভাবে কি কথাটার মানে বোঝেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। সচেতনভাবে শব্দটার মানে বোঝেন তো? সচেতনভাবে আমি কোন প্রাণীকে কষ্ট দেই না। এই কথাটার মানে এই কথাটার মানে কি বুঝতে পারতেছেন? আমার মানে সেন্টেন্সের অর্থটা কি আপনি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন তো ভাই? বুঝতে পারছি। আপনি নিজ ইচ্ছায় অকারণে কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছেন না, কিন্তু আপনার কাছে কোনো উপায় নেই বলে আপনি সেই প্রাণীর মাংস খাচ্ছেন। এই যেমন তো ধরেন বুঝতে আমার পারছি। আমার হাতে যদি এখন মানে একটা মশা এসে বসে, কামড় দেয়, আমি ভাই অটোমেটিক থাপ্পড় দিয়ে দিব। কিছু করার নাই। এটা মানে অটোমেটিক আমার হাত চইলা যাবে সেখানে। ঠিক আছে? বা ধরেন আমি যে হাঁটতেছি, আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাতে অনেক শামুক হাঁটে, হ্যাঁ? ওই রাস্তাটার ভিতরে অনেক শামুক হাঁটে। সেই শামুক মাঝে মাঝেই আমি দেখি যে আমার পায়ের পাড়ায় যে পিষ্ট হয়ে একটা শামুক বেচারা মারা গেছে। খারাপ লাগে, দেখতে খারাপ লাগে যে সে একদম থেতলায় গেল। আমি এইভাবে পাড়া দিলাম, থেতলায় গেল বেচারা। খারাপ লাগে, কিন্তু এটা তো আমার কিছু করার নেই। আমি তো এখন সারাদিন ভাই মানে রাস্তা পরিষ্কার করব না শামুকদের জীবন রক্ষা করার জন্য। এটা তো আমার পক্ষে পসিবল না। এই জিনিসটা আমি সচেতনভাবে তো করি নাই। রাকিব সাহেব, আমি কি সচেতনভাবে সেই শামুকটাকে মারছি? আমি আপনাকে আসিফ ভাই, যেহেতু আপনাকে সফিস্টিকেটলি বোঝানোর চেষ্টা করতেছে, আমি আপনাকে আরেকটু সফিস্টিকেটলি বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনারাও একটা ইয়ে করেন, এবং আমি এটাতে 100% কনভিন্স হলে মোটামুটি এগ্রি করা যায় কোনো কোনো ক্ষেত্রে, যে ধরেন আপনারা চান যখন আপনারা কোনো কোরবানির সময় কোনো একটা গরুকে এবং কোনো একটা পশুকে ইয়ে করবেন, কোরবানি করবেন, তখন আপনারা চান ওই পশুটা যেন কষ্ট কম হয়, তাই না? হুম। কষ্টটা কম হয়, এটাই তো আপনারা চাচ্ছেন, যে কষ্ট কম করায় তারপর হচ্ছে গরুটাকে আপনারা বা প্রাণীটাকে আপনারা কোরবানি দিবেন। আপনারাও চান কষ্ট কম হোক, আমরাও চাই প্রাণীর কষ্ট কম হোক, বা যদি না হয় সেটা আরো অনেক ভালো। না হওয়াটাই মোর ভ্যালিড, না হওয়াটাই প্রেফারেবল। যদি করতেই হয় বা ওই ইয়ে করতেই হয়, যতটা কম কষ্ট করানো যায়। কিন্তু আপনাদের সাথে আমাদের যে পার্থক্যটা হবে যেখানে, সেটা হচ্ছে যে আমরা যদি বেটার উপায় বের করতে পারি যে প্রাণীটাকে, ফর এক্সাম্পল আসিফ ভাই যেটার কথা বললো, একটু স্টান করে ইয়ে করা, কোন একটা প্রাণীকে স্টান করে হচ্ছে আপনার যদি ওটাকে ইয়ে করা হয়, হত্যা করা হয়, সে যদি ওখানে ব্যথা কম পায়, আমরা মোর হিউম্যান বা আরো কম ব্যথা পায় এমন পজিশনে চলে যেতে পারি। বা এমনটাও যদি হয় যে আমাদের আমাদের এইসব মার্কেটে আর্টিফিশিয়াল ফুড, আর্টিফিশিয়াল মিট, ল্যাব গ্রোন মিট, এগুলো অ্যাভেলেবল। আর্টিফিশিয়াল বলতে আমি ল্যাব গ্রোনও বুঝাইতেছি, অনেক গরু গাধা আছে কথা বোঝে না, এই জন্য একটু ক্লিয়ারলি বললাম, ল্যাব গ্রোন মিট বা ল্যাব গ্রোন ফিশ, শ্রিম্প, এগুলো অ্যাভেলেবল যদি থাকে, আসিফ ভাই টেস্টের জন্য, আমার টেস্ট যেহেতু এরকম কাছাকাছি না হয়, তারপরও আই উইল ট্রাই টু, আমি ওটাকে শিফট করার চেষ্টা করবো, ওইটাই অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো, ওটাই মেনে নেওয়ার চেষ্টা করবো, যে সাফারিংটা আমার কাছে অপশন আছে, কোনো সাফারিং হবে না, আমরা বেটার একটা পজিশন হোল্ড করার পজিশনে যেতে পারতেছি। কিন্তু রাকিব সাহেব, আপনি যখন ইসলাম ধর্ম মানবেন, আপনি যখন একটা পেডোফাইলকে ফলো করবেন অ্যাজ এ প্রফেট, আপনাকে ওই জবেহুর বাইরে থেকে আর বের হওয়ার কোনো অপশন নাই। বছরে একবার আপনার জবেহ করাই লাগবে, এবং আপনি বছরে একবার জবেহকে যতবারই আপনি কোনো একটা মাংস খেতে চান, ওই পদ্ধতিতেই, এর থেকে বেশি বেটার পদ্ধতি থাকুক বা না থাকুক, ওই পদ্ধতিতেই আপনাকে প্রাণীকে হত্যা করে খেতে হবে। বুঝতে পারছেন না আপনার মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা? আচ্ছা, আমি বোঝার জন্য একটা প্রশ্ন করি, শুধুমাত্র বোঝার জন্যই,
যে ওই প্রাণীটা যদি কষ্ট পায়ও, তো সমস্যাটা কোথায়? আপনার কি মনে হয়? সমস্যা তো ভাই সমস্যা কোনো কোথায় ভাই? আপনি আমি তো ওই পজিশনে এগ্রি হয়ে, রাকিব সাহেব, ওই পজিশনে এগ্রি হয়ে যে প্রাণীটার কষ্ট কম পায়, এটা আপনাদেরও গোল আমাদেরও গোল, ওই পজিশনটাতে এগ্রি হয়েই এটা করলাম। আপনারা তো ভাই ধরেন কোন একটা গরুকে কোরবানি দিবেন, পাছার মধ্যে যে তলোয়ার ঢুকান না, ঢুকান? না, না। কেন ঢোকান না? আপনারা নিজেরাও চান আননেসেসারি সাফারিং এটা যেন না হয়। আমরা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এমপ্যাথি আছে। আমরা যেমন জানি ব্যথা লাগলে কষ্ট হয়। আমাদের যেমন একটা এক্সপেরিয়েন্স আছে, আমরা এটা বুঝতে পারি গরুরও ব্যথা লাগলে গরু কষ্ট পায়। হ্যাঁ? গরু হচ্ছে বিভিন্ন প্রাণী যখন ব্যথা পায় সে একটা রিঅ্যাক্ট করে, তার চোখ দিয়ে পানি পড়ে, সে চিৎকার করে। আমরা বুঝতে পারি সে কষ্ট পাচ্ছে। আমরা ওই এমপ্যাথি থেকে, যে আমরা যেমন বুঝতে পারি যে অন্যকে আমরা ব্যথা পাচ্ছি, অন্য ব্যথা পাবে, ওই এমপ্যাথিটা থেকে আমরা ব্যথাটা দিয়ে করতে চাই না, ব্যথাটা ছড়াইতে চাই না, আমরা চাই না আরো বেশি সাফারিং ছড়াক। আপনি এই জন্যই আমরা কি করি না, আমরা কোরবানির সময় গরুর পাছার মধ্যে তলোয়ার ঢুকাই দিই না, বা গরুর বলস দুইটা আগে কাটি না। আগে যতটুকু ভাবেই হচ্ছে ইয়ে করা যায়, ওইটাকে কোরবানি করা যায়, ওই চেষ্টাটাই করি। এখন ওইটাতে এগ্রি হওয়ার পরে যদি আপনি বলেন যে ভাই হত্যা মানে ব্যথা পেলে সমস্যা কি, তাহলে তো ভাই ওই যে আপনার নবী যে গলা কাটছিল, তো ওই পজিশনে চলে যেতে হবে আপনার। হ্যাঁ, আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন আছে রাকিব সাহেবের কাছে। যে রাকিব সাহেব, আপনি একটু আমাদেরকে বলেন তো, আপনি তো অনেকক্ষণ ধরেই এই যে এই কোরবানির এই জিনিসটা নিয়ে আলোচনা করলেন। আপনাকে আমার যে প্রশ্নটা হচ্ছে যে, ধরেন আপনি আজকে স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক আপনাকে একটা নির্দেশ দিল যে, আ "হে রাকিব, আ তুমি তোমার বিশ্বাসের পরীক্ষা দাও। আমি আল্লাহ পাক বলতেছি, আ তুমি তোমার বিশ্বাসের পরীক্ষা দাও। তোমার আ পুত্র সন্তানকে" ধরে নেন, তর্কের খাতিরে ধরে নেন আপনার একটা ছেলে আছে। "তোমার পুত্র সন্তানকে আমার জন্য জবাই করো।" এটা যদি আপনি দেখেন এবং আপনি যদি দেখেন, বুঝেন যে এটা তো আল্লাহই কইতাছে, ঠিকই তো, আল্লাহই তো এটা। এরপরে সকালবেলা আপনি কি করবেন বলে আপনার মনে হয় ভাই? দেখুন, আ এটা আমি জানি আপনি কোন ঘটনা থেকে বলতেছেন। সে সময় যখন এই কথাটা বলে, এখানে কিন্তু এমন নয় যে করতেই হবে। মানে বলছে করতে বলছে, কিন্তু ভাই পরে গিয়ে আপনাকে তো কিন্তু আমি অন্য আপনাকে আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করেছি। আপনি আপনার ক্ষেত্রে আগে উত্তরটা দেন। এরপরে আমরা ওই ইব্রাহিমের ঘটনার দিকে যাবনে পরে। আপনি আপনার ক্ষেত্রে যদি ঘটে ঘটনাটা, হ্যাঁ, তখন আপনি কি করবেন একটু আমাদেরকে বলেন আগে। হ্যাঁ, হয়তো করতে হবে, কারণ আদেশ আছে। আদেশ তো পালন করতে হবে। ঠিকই আছে। ফারাজ ভাই, উনি যদি এরকমের স্বপ্ন দেখে, উনি তো আদেশ তো পালন করতে হবে। এটা বলল নাকি? আমি বুঝতে পারতেছি না ভাই। মানে একটু আমি একটু বেকুব হয়ে গেলাম ভাই। ফারাজ ভাই, উনি কি এটা বলল? ফারাজ ভাই, আপনিও কি একই কথা শুনছেন? যে আমি যেটা শুনছি, আপনিও কি একই কথা শুনছেন? আচ্ছা, ফারাজ ভাই তো কথা বলতেছে না। ইয়া ভাই, আমাদের রাকিব ভাই, আপনি একটু এই নিউজটা বাংলাদেশের একটা পত্রিকাতে ছাপা হয়েছিল। একটু পড়েন তো ভাই। কুরবানির নামে শিশুপুত্র জবাই, ময়মনসিংহের গ্রামে ঈদুল আজহার দিন মর্মান্তিক ঘটনা। মানে এই নিউজটাতে বলা হচ্ছে যে, আ এবং এই নিউজের নিচে আবার দেয়া আছে, সাইকোসিস রোগ ও অতি ধার্মিক চিন্তাধারার সমস্যা হতে পারে। এটা প্রফেসর ডক্টর এইচ মোহাম্মদ ফিরোজ বলেছেন। এখানে বলা হচ্ছে, কোরবানির নামে গত মাসে ৬ মাস বয়সী শিশু সন্তানকে জবাই করেছে এক ব্যক্তি। পবিত্র ঈদুল আজহার শনিবার দুপুরে ময়মনসিংহের আ ফুলতলা উপজেলার চৌহদিয়া বান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক বাবা গোলাম মোস্তফা ওরফে টুঙ্গা মিয়া দাবি করেছে, স্বপ্নে আদিষ্ট হয়ে সে তার ছেলে সোলাইমানকে কোরবানি করে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনার খবর ময়মনসিংহের যারা যে চাঞ্চল্য সৃষ্টি ও মানুষকে শোকাহত করেছে। পরিষ্কার পড়া যাচ্ছে না নিউজটা, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে কি লেখা আছে। আ এই ব্যক্তি যার কথা আমরা বলছি যে, মানে টুঙ্গা মিয়া বা গোলাম মোস্তফা, উনি স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে সকালবেলা পুত্র সন্তানকে জবাই করছে। রাকিব সাহেব, এই নিউজটা দেখে আপনার কি মনে হচ্ছে যে, এই ব্যক্তিকে কি পাগলা গারদে দেওয়া উচিত? নাকি এই ব্যক্তি একজন প্রকৃত ইমানদার ব্যক্তি হিসেবে তাকে সবার সম্মান করা উচিত? আ আমার তো মানে বলার ভাষা নেই আরকি। সত্যি বলতেছি। কিন্তু একটু আগে তো আপনি বললেন যে, আপনিও যদি স্বপ্ন দেখেন আপনি নিজেও সেই কাজটা করবেন। তাইলে আপনার এখন আর বলার ভাষা নাই কেন ভাই? উম দেখেন ভাই, স্বপ্ন তো মানুষের মনে করেন যে ব্রেনের
কর্মখেলা, ঠিক আছে? মানুষ তো স্বপ্নে ইসলাম অনেক কিছু অনুসারে দেখতে পারে। ইসলাম অনুসারে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো স্বপ্ন আসে সেটা তো আল্লাহর পক্ষ থেকেই আসবে। আপনি কি তো ইসলামে বিশ্বাসী? আপনি আবার এই সমস্ত বিজ্ঞানের কথাবার্তা বলতেছেন কেন? যে ম ম ম স্বপ্ন মস্তিষ্ক থেকে আসে, মস্তিষ্কের কোষ থেকে এগুলার উদ্ভব হয়। এগুলা তো ভাই বিজ্ঞানের মানে ফালতু কথাবার্তা। ইউরোপ, আমেরিকা বিজ্ঞান-টিজ্ঞান, নাস্তিক-ফাস্তিক, ইহুদি, নাসারা এদের কথাবার্তা। আসল কথা হচ্ছে এই ধরনের স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকেই আসবে। এটাই তো একজন ঈমানদারের পরীক্ষা ভাই। আপনি তো এই পরীক্ষায় তো বলছেন যে একটু আগে যে আপনি পরীক্ষায় সফলভাবে পাস হওয়ার জন্য, ঈমানের পরীক্ষায় সফলভাবে পাস হওয়ার জন্য আপনি সকালবেলা আপনার পোলাকে, আপনার নিজের ছেলেকে আপনি জবাই করবেন। এখন এইটা দেখে আপনি এই কথা বলতেছেন কেন ভাই? এই স্বপ্ন-টপ্ন কি বলতেছেন এগুলা? আ থাক ভাই, এই বিষয়ে আর কথা না বলি। মানে আপনার ঈমান কি দুর্বল হয়ে গেল? নাকি কি আশ্চর্য কথা! এখন হতে পারে এটাই তার পরীক্ষা। এখন কি আর করবেন? তাইলে তো এই ব্যক্তি যে গোলাম মোস্তফা সে তো পরীক্ষায় পাস করছে নাকি? ঈমানের পরীক্ষায় তো সে ফার্স্ট ক্লাস হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, হইব। ওই থিওরি অনুযায়ী তো অবশ্যই আপনিও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হইবেন ঈমানের পরীক্ষা নাকি? আশা করি। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার চেহারাটা যদি আমাদেরকে একটু মানে ক্যামেরাটা অন করে একটু দেখাইতেন, আপনার চেহারাটা একটু আমরা দেখতে চাই ভাই। না ভাই, আপনি যে এডিটর স্বপ্নে আল্লাহর প্রতি আল্লাহর থেকে আদেশপ্রাপ্ত হইলে আপনি যে এই কাজটা করবেন, আপনার নিজের ছেলেকে আপনি জবাই করবেন, এটা আপনি আবার আলহামদুলিল্লাহ বলছেন এটা বইলা। এইরকম ব্যক্তির চেহারাটা তো একটু দেখতে হয় ভাই। একটু প্লিজ আপনার চেহারাটা একটু দেখান। আমি কিন্তু অলরেডি আপনার নাম জানি। আপনার সবকিছুই আমার কিছু কিন্তু জানা আছে। আপনি আপনার ইয়াটা একটু দেখান, হ্যাঁ? রাকিব সাহেব আপনার আ চেহারাটা একটু দেখান। আপনার নাম কিন্তু আমি জানি, হ্যাঁ? রাকিব সাহেব আপনার চেহারাটা দেখাচ্ছে না তো। তাইলে আপনাকে এখন তো বাধ্য হয়ে আপনার চেহারাটা আমাকে দেখায় দিতে হচ্ছে। দেখায় দিব আপনার চেহারাটা? আপনার না, নাম না, না, এবং না, এরকম কইরেন না। তো আপনি তো আমার ছবিটা এখানে কেন দিচ্ছেন? আপনার ইসে আমার ছবি দিচ্ছেন কেন ভাই? না, আপনি চাইলেন না চেহারা দেখাইতে, এইজন্য দেখালাম। তাহলে আপনি তো আমার ছবি দিচ্ছেন। এখন তো আপনার চে চে আপনি তো আপনার নিজের চেহারা দেখান নাই। তাহলে তো এখন আমার তো আপনার চেহারাটাই দেখা দিতে হচ্ছে। দেখা দিব আমি আপনাকে আপনার চেহারাটা? ক্ষমতা থাকলে দেখান। আচ্ছা দেখেন তো এইটা দেখতে পান কিনা দেখেন তো? দেখতে পাচ্ছেন? হুম, সুলতান উম শিহাব এই ব্যক্তি কি আপনি? জি না। এটা আপনি না। আপনার তো আইডি তো এটা দিয়ে এই YouTube অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করা। আপনার অ্যাকাউন্ট এই যে চলে গেছে। এই দেখেন এই ব্যক্তিটা হচ্ছে আমি তার ইয়াটা বের করি। তার ফেসবুকটাও বের করি। মানে কি ভয়ংকর মানুষ ভাই। এ কি দরকার নেই আসিফ ভাই, মুভ অন, দরকার নেই। ভাই এ তো মানে ভয়ংকর ক্রাইম ঘটায় ফেলবে তো। এরা তো মানে স্বপ্ন দেখলে তো এরা ভয়ংকর ক্রাইম ঘটায় ফেলবে। আমরা একটু ইয়াটা দেখি ভাই ফারাজ ভাই এটা একটু দেখার দরকার আছে। যে এই ব্যক্তি কিনা সে সেটা আমরা একটু চেক করে দেখি। যে এই ব্যক্তি কিনা সে। দেখেন কি ভয়ংকর অবস্থা, কি ভয়াবহ অবস্থা এদের। এরা নাকি আবার জবাই করবে। এর একটা কন্যা সন্তানকে আমি দেখতে পাচ্ছি ভাই। এর একটা কন্যা সন্তানও আছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এর Facebook প্রোফাইলে দেখা যাচ্ছে ভাই। মানে আ আ ফারাজ ভাই আপনি চিন্তা করতে পারেন যে এই ব্যক্তি তার এই যে মানে সে যদি স্বপ্ন দেখে তাহলে সে এই কন্যা সন্তানকে জবাই করবে সে। দেখেন এর 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 এদেরকে ইয়া করে দেওয়ার দরকার আছে ভাই। নাইলে এরা তো মানুষ হবে না। ফারাজ ভাই এখন আপনি বলেন আমি কি দেখাবো এর প্রোফাইল ফুল প্রোফাইলের মেয়ের ছবি ভর্তি। আসিফ ভাই, দরকার নেই আসিফ ভাই, মুভ অন প্লিজ। কিন্তু এগুলা ফারাজ ভাই মাথায় রাখলে আরো চিন্তা করতে আরো পারেন আরো কত বেশি বড় অমানুষ টেনশন এগুলা, হচ্ছে কত আসিফ ভাই। বড় অমানুষ এগুলা। এই কথা কেমনে বলতে পারে যে সে স্বপ্ন দেখলে তার মানে মেয়েরে সে নাকি জবাই দিবে। কত বড় অমানুষের বাচ্চা, কোন লুচ্চা নবী, পেডোফাইল নবী কি বইলা গেছে সেইটার কারণে সে এখন তার নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জবাই দিতে মানে জান্নাতে যাওয়ার কত লোভ এদের। নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জবাই করে ফেলবে এরা। ভাই কি ভাই এগুলা কি? এগুলা কি অমানুষের বাচ্চা এগুলা। আবার বলতেছে করব আলহামদুলিল্লাহ জবাই করব। তা তো করতেই তো হবে। এবং এরা আমাদেরকে প্রশ্ন করতে আসছে, "আপনি গরুর মাংস খান কেন? তাইলে কোরবানির সমালোচনা করে আপনি কেন গরুর মাংস খাইলেন?" ওয়াও! ফ্যান্টাস্টিক। ঠিক আছে ফারাজ ভাই আপনি